টানা আন্দোলনের মুখে কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার। সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত। প্রশাসনে বিএনপি থাকার অভিযোগ নাকচ মির্জা আব্বাসের। আওয়ামী দোসরদের বিচারের মুখোমুখি করার দাবি। ফ্যাসিবাদীদের পুনর্বাসন ঠেকাতে লড়াইয়ের আহ্বান। শুধু কথা না বলে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। মানবিক সহায়তা কমানোয় উদ্বেগ, আরও নাজুক পরিস্থিতির শঙ্কা। অর্থ পাচার করে দুবাইয়ে ৪৫০ ব্যক্তির সম্পদের পাহাড়। শনাক্ত ৭০ জনের আয়কর নথি তলব দুদকের। ক্রিকেটার সাকিবের দুর্নীতির খোঁজে বিভিন্ন দফতরে চিঠি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। টানা আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিকেলে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কুয়েটের সব হল খুলে দেওয়া হয়েছে। তবে শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় অসুস্থ ৭ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেননি তারা, উল্টো দাবি আদায়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। বুধবার সকাল 9:45টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি দাওয়া শোনেন। তদন্ত প্রতিবেদন পেলে গত 18 ফেব্রুয়ারি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস করেন শিক্ষা উপদেষ্টা। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে উপদেষ্টার কথায় আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আপনারা আমাদের পদত্যাগপত্র অথবা ওনাকে অপসারণ করা হয়েছে এই কাগজটা এনে দেন, আমরা একটু পানি খেতে চাই, আমাদের অনেক তৃষ্ণা পাইছে। আমাদের শিক্ষার্থীদের জীবন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে, কিন্তু এখনো আমরা তেমন কোনো ফলাফল আমরা পাইনি, আমরা শুধু আশাই শুনে যাচ্ছি। শিক্ষা উপদেষ্টা এসেছেন, উনি আমাদের অনশন ভাঙার জন্য রিকোয়েস্ট করেছেন, বাট আমরা স্ট্রংলি বলে দিয়েছি যেটা আমাদের ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের যারা অনশনে বসেছে তারা অনশন ভাঙবে না। এদিকে চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে তা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের আবারও আলোচনার আহ্বান জানান তারা। শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে কথা না বলায় হতাশা প্রকাশ করেন তারা। যেহেতু এখন সরকার এখানে হস্তক্ষেপ করেছে, ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, ওনারা কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু সেটা যদি না হয়, এইভাবে কোনো পক্ষের কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি। এ নিয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমরণ অনশন কর্মসূচি, সেটি ইতিমধ্যে 48 ঘন্টা পেরিয়েছে। শিক্ষার্থীরা তাদের যে দাবি, সেই দাবিতে এখন পর্যন্ত অনড় রয়েছেন। তবে এর মধ্যে আসলে অনেক ঘটনা ঘটে গেছে বলতে হবে। অর্থাৎ শিক্ষা উপদেষ্টা এসেছেন কুয়েটে, এসেছেন ইউজিসির যে গঠিত 3 সদস্যের কমিটি, তারা একই সাথে বিভিন্ন কর্মসূচি, পাল্টাপাল্টি কর্মসূচি বলতে হবে। কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখেছি ঠিক 4টার দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা রয়েছেন, তারা একটি মানববন্ধন করেন। সেখানেও তারা আসলে এই 18 তারিখে যে ঘটনা, সেখানে তাদের বেশ কিছু কর্মচারী আহত হয়েছিলেন, দাবি করেছেন। সেখান থেকে তারা বলছেন তাদের বিচারের আওতায় আনতে হবে যারা এই হামলায় জড়িত ছিল। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই
শিক্ষা উপদেষ্টার যে আশ্বাস যে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে, এরপরেও কিন্তু শিক্ষার্থীরা দাবিতে অনড় রয়েছেন। দফায় দফায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে। তবে যে জায়গাটিতে আসলে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে যে জায়গাটিতে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করেছিলেন গত সোমবার, সেখানে আসলে 2-1 এই মুহূর্তে রয়েছেন। বাকি বেশিরভাগকে আসলে মেডিকেল সেন্টারের মধ্যে, যে অস্থায়ী মেডিকেল সেন্টারের মধ্যে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ অতিরিক্ত গরম খুলনাতে, সেই সাথে সেই সময় দীর্ঘ সময়ের মধ্যে যে তারা বাইরে থাকাতে তারা এখানে এসে অবস্থান নিয়েছেন। জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের 102তম যে সিন্ডিকেটের যে সভা, সেই সভার সিদ্ধান্ত এসেছে। সিন্ডিকেটের সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের যে 37 শিক্ষার্থীকে 101তম সিন্ডিকেট সভার মাধ্যমে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। একই সাথে আজ থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ 7টি হল বিশ্ববিদ্যালয়, সেই হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। আমরা দেখছি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ঠিক নিচেই যে অস্থায়ী মেডিকেল ক্যাম্প করা হয়েছে, সেখানে শিক্ষার্থীদের মধ্যে অবস্থান নিয়েছেন। সেখানে পাশে তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। কয়েকজন শিক্ষার্থী স্যালাইন চলছে। তারা আসলে এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের যে অবস্থান, সেখান থেকে তারা বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের যে 1 দফা দাবি ছিল সেটি আদায় না হবে, তারা এখানেই অবস্থান করবেন, তাদের অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। কুয়েট ক্যাম্পাসে আজকের দিনের ঘটনাগুলো যদি জানিয়ে রাখতে চাই, ঠিক সকাল 9:45টার সময় যে শিক্ষা প্রতিষ্ঠান তিনি আসেন, তিনি শিক্ষার্থীদের সাথে ঘণ্টাব্যাপী আলোচনা করেন। সেই সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন আশ্বাস দিয়ে আসলে ক্যাম্পাস ত্যাগ করেন। এরপরে ইউজিসির মেম্বাররা আসেন। এরপর এক পর্যায়ে আসে কিন্তু দুপুরের দিকে কুয়েটের যে শিক্ষক সমিতি রয়েছে, শিক্ষক সমিতি একটি প্রেস ব্রিফিং করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানিয়েছেন কোনো ধরনের চাপ প্রয়োগের মাধ্যমে যদি উপাচার্যকে অপসারণ করা হয়, সেক্ষেত্রে শিক্ষক সমিতি এটি মেনে নেবেন না। একই সাথে তারা বলছেন যে এই যে আন্দোলন, এখানে তারা তাদের যে দাবি, সেই দাবি যৌক্তিক জায়গাগুলোতে সমর্থন জানিয়েছেন। তবে আলোচনার মাধ্যমে এখনো সমাধানের সুযোগ আছে বলছেন শিক্ষকরা। তবে শিক্ষার্থীরা বলছেন আলোচনার সময় বেশ আগেই পেরিয়ে গেছে। অর্থাৎ এখন তাদের যে 1 দফা দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তো কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের যে আমরণ অনশনের সর্বশেষ খবর আমার কাছে ছিল। সরাসরি ছিলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। একটা ওভারঅল গ্রহণযোগ্যতা থাকে নট দ্যাট, কিন্তু সেটা আবার ভিন্ন বিষয়। তো আপনাকে এই বিষয় সবগুলো বিবেচনা করেই আপনাকে ক্যান্ডিডেট দিতে হবে, তাই না? সবার তো সব রকম কোয়ালিটি থাকে না, সবার সব রকম কোয়ালিটি থাকে না। এক একজনের এক রকম যোগ্যতা থাকে, এক একজন গুণ থাকে এক একজনের। তো কারো গুণ থাকে দলকে খুব অর্গানাইজ করার ক্ষমতা থাকে, কারো গুণ থাকে খুব ভালো বক্তৃতা দিতে পারে, কারো গুণ থাকে খুব সুন্দর প্ল্যাকার্ড বা পোস্টার লিখতে পারে, কারো আবার গুণ থাকে মানুষকে খুব সহজেই জনসভার মধ্যে মানুষকে কনভিন্স করে ভোটটা নিজের পক্ষে নিয়ে নিতে পারে। তো আপনাকে এভাবে বিবেচনা করতে হবে। এক একজন মানুষের এক একটা কোয়ালিটি থাকে, যার যেটা কোয়ালিটি আপনাকে সেই বিবেচনায় তাকে সেই দায়িত্বটা দিতে হবে। ধন্যবাদ। নীলফামারী জেলা, নীলফামারী ছাত্র দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুজাব প্রশ্নটি করবেন। ক্যামেরা ওইদিক ধরবে। রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ আমরা সরাসরি সেখানেই ছিলাম। প্রশাসনে বিএনপি থাকার অভিযোগ নাকচ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আওয়ামী দোসরদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি তার। এদিকে শেখ হাসিনার নির্দেশেই মানিকগঞ্জে ভাস্কর মানবেন্দ্রর বাড়ি পোড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সম্প্রতি মানিকগঞ্জের গড়পাড়া বাজার এলাকায় ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় সন্ত্রাসীরা। সেখানে পুড়ে যায় তার 30টিরও বেশি শিল্পকর্ম। বুধবার পুড়ে যাওয়া ঘর পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদানের অর্থ তুলে দেন মানবেন্দ্রর হাতে। পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী লীগের দোসররা এই ঘটনা ঘটিয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। যেহেতু ফ্যাসিবাদ ছিল না, এই কারণে যে আন্দোলন সংগ্রামের নানা প্রতীক তৈরি করে তারা আনন্দ শোভাযাত্রা করেছে, এটাতেই ঈর্ষান্বিত হয়ে আমার মনে হয় স্বয়ং যিনি পালিয়ে আছেন তাদের
প্রধান প্রতিভূ তার নির্দেশেই এখানে ঘাপটি মেরে থাকা তাদের দোসররা এই কাজটা করেছে। এদিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রশাসনে বিএনপি বসে নেই। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ার করেন তিনি। 17 বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো, আপনি বিএনপির লোক কই পাইলেন আমি তো বুঝলাম না। বাচ্চাদের কথা মতো বলতেছেন। বাচ্চারা যেমন কথা বলে, আমি খাবো না, কেন খাবো না, খাবো না, তা আমি নির্বাচনে যাব না, কেন যাব না, যাবো না, বিএনপি বসে রয়েছে এখানে। আর ভাই বিএনপি কোথাও নাই। আওয়ামী দোসর, আওয়ামী দালাল যারা পুলিশে আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যারা সচিবালয়ের ভিতরে আছে, যারা প্রশাসনে আছে, তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বিএনপির শীর্ষ পর্যায়ে নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে বিদেশে বসে কিছু ব্লগার অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। দেশের ভিতরে শাতিলা শারমিন, সময় সংবাদ। শুধু কথা না বলে রোহিঙ্গা সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারে উচ্চ পর্যায়ের বৈঠকে এই কথা বলেন তিনি। রোহিঙ্গাদের সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এতে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হলে হুমকির মুখে পড়তে পারে আঞ্চলিক স্থিতিশীলতা। কাতারে আর্থনা সম্মেলনে যোগ দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের দ্বিতীয় দিন সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় অংশ নেন তিনি। কাতার চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দেশটির আমিরের বোন শেখ হিন্দা বিনতে হামাদ আল থানির আয়োজনে অংশ নেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক সমস্যা নয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে। শরণার্থী হিসেবে দীর্ঘ অবস্থান রোহিঙ্গাদের হতাশা বাড়াচ্ছে, ফলে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন তারা। দ্রুত প্রত্যাবাসন না হলে এই সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে শঙ্কা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, এতে পরিস্থিতি আরও নাজুক হবে। রোহিঙ্গা ইস্যু থেকে বিশ্ব সম্প্রদায়ের নজর সরে যাওয়াকে দুঃখজনক আখ্যা দিয়ে শুধু কথা নয়, প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বৈঠককে সফল আখ্যা দিয়ে বলেন, ভুলে যাওয়া রোহিঙ্গা ইস্যুকে নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় নিতে তৎপরতা চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল। এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। খুবই আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল। প্রেস সচিব জানান, সেপ্টেম্বরে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে, যেখানে অংশ নেবে 170টি দেশ। নাজমুস সালেহী, সময় সংবাদ। জুলাই আগস্ট হত্যা মামলার আসামি ধরতে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। পাশাপাশি ডিএমপির সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকাদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ডিএমপির সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন। গত 9 এপ্রিল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি ধরতে উপযুক্ত প্রমাণ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। রিটকারী আইনজীবী বলছেন, ডিএমপির সার্কুলারটি ছিল বেআইনি। ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা আইনের আশ্রয় আসবেন, এটাই হচ্ছে আইনের শাশ্বত নিয়ম। তাদেরকে এক ধরনের বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা এবং ফৌজদারি আইনের বাইরে গিয়ে। যেটা আমরা আদালতকে বলেছি যে এই আদেশটি সম্পূর্ণভাবে আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সম্পূর্ণভাবে আমাদের সিআরপিসির সঙ্গে সাংঘর্ষিক, সম্পূর্ণভাবে আমাদের দেশে পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলের সঙ্গে সাংঘর্ষিক। আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে উত্তরায় বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি। সেখানে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে।
আওয়ামী লীগের বিচার এবং গণহত্যার বিচারের দাবিতে আজকে জাতীয় নাগরিক পার্টি উত্তরা জোনের আয়োজনে বিক্ষোভ মিছিল পূর্ব যে সমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন রয়েছি উত্তরা বিএনএ সেন্টারের সামনে। এই উত্তরা সড়কে যারা এই জুলাই আগস্ট আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা রাজপথে ছিলেন তারা অংশ নিয়েছেন, শিক্ষার্থীরা যেমন রয়েছেন, নাগরিক যারা বিভিন্ন পেশাজীবী তারা অংশ নিয়েছেন। আমরা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও দেখতে পাচ্ছি। যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার রয়েছেন, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন রয়েছেন এবং স্থানীয় উত্তরা জোনে যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। আমরা যেমন তাদের ব্যানারে দেখছি আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশ সেটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। নাগরিক পার্টি যেমন রয়েছে, একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে শিক্ষার্থীদেরকেও আমরা দেখছি। যারা আসলে কথা বলছেন তারা বলছেন যারা আসলে গণহত্যা সংগঠিত করেছে তারা এখন পর্যন্ত রাস্তায় ঘুরছে। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ মিছিল, বিভিন্ন সময় তাদের মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ছে। সেটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন যারা আসলে আন্দোলন করেছেন, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির এসব নেতৃবৃন্দ। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম যাতে করে নিষিদ্ধ করা হয়, একই সঙ্গে গণহত্যাকারীদের আসলে বিচার যাতে করে দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম সফল করা হয়, অনুষ্ঠিত করা, সেই দাবি তারা জানাচ্ছেন। আমরা দেখছি উত্তরা জোনে জাতীয় নাগরিক পার্টির এই বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে সার্জিস আলম যিনি অংশ নিয়েছেন, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক, তিনি এসেছেন। অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা বক্তব্য রাখবেন এবং বক্তব্য পরবর্তী উত্তরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এবং এর মধ্য দিয়ে আসলে এই অঞ্চলে যারা সংগঠনে আন্দোলনে ছিলেন, জুলাই আগস্ট আন্দোলনে, তারা বলছেন যে তারা ঐক্যবদ্ধ থাকবেন, আওয়ামী লীগ যাতে করে রাজনৈতিক কার্যক্রম কোনো ধরনের কার্যক্রম সফল করতে না পারে সেটি আসলে বাস্তবায়ন তারা যেমন করবেন, একই সঙ্গে প্রশাসনকেও তারা বলছেন এটি শক্ত হাতে দমন করার জন্য বলছেন এবং একই সঙ্গে আসলে যাতে করে এটি আইন করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়, গণহত্যার বিচার যাতে করে দাবি করা হয় সেই দাবি করছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিলের সবশেষ জানতে সরাসরি ছিলাম উত্তরায়। ভারতে বিতর্কিত ওয়াকফ বিল বাতিল, মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ সহ বিভিন্ন দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করেছেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয় গণমিছিল। এতে নেতৃত্ব দেন দলটির আমির মামুনুল হক। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর দিয়ে শান্তিনগর মোড়ে আসলে পুলিশের বাধার মুখে পরে সেখানেই গণমিছিলের কার্যক্রম শেষ করেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। পরে তাদের একটি প্রতিনিধি দল ভারতের দূতাবাসে স্মারকলিপি দেয়। এর আগে বায়তুল মোকাররমে জোহরের নামাজ শেষে বিক্ষোভ সমাবেশে মামুনুল হক অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতের এমন কার্যক্রম বন্ধের উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ভারতের বিরুদ্ধে কূটনৈতিক, অর্থনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আঞ্চলিক জোটকে শক্তিশালী করুন। ভারতকে এক ঘরে করে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধের ঘোষণা করুন। বাংলাদেশ সরকারকে বলবো যে দেখেন, ভারত তোষণের কোন নিয়ত যদি থেকে থাকে এই অপনিয়ত বাদ দেন। ভারতের ইসলাম বিরোধী এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার সঙ্গে যান। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলা বাতিল করলেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের সব বিচারপতির একমতে এ রায় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার 3 দিন পর মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক। তড়িঘড়ি করে মামলা বাতিলের প্রক্রিয়া না মেনে আইনি লড়াই করেন নোবেলজয়ী। তার আইনজীবী বলছেন মামলা প্রত্যাহার ছিল ষড়যন্ত্রমূলক, সত্যের বিজয় হয়েছে। আমি মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর 3 দিন পর 11 আগস্ট কাউকে না জানিয়ে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। আদালতও তা মঞ্জুর করেন। বাতিল হয়ে যায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা। বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয়াকে ভালোভাবে নেননি অধ্যাপক ইউনূস। শুরু করেন আইনি লড়াই। বুধবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া অর্থ পাচারের এই মামলা বাতিল ঘোষণা করলেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেন, এ রায়ে একমত সব বিচারপতি।
ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর মামলা প্রত্যাহার করে নেওয়া ছিল ষড়যন্ত্রমূলক। এ রায়ে পরিষ্কার হয়েছে নোবেলজয়ী ইউনূস কোনো দুর্নীতি করেননি, সত্যের বিজয় হয়েছে। সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। মিথ্যার উপরে মামলাটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অনেক সময় আমরা এদের ভিতর দিতে হয়েছে গত 3টা বছর। মানসিকভাবে নির্যাতিত হয়েছি, শারীরিকভাবে। দুদক আইনজীবী বলছেন, মামলার প্রক্রিয়াটি যে সঠিক ছিল না তা দেরিতে হলেও বুঝতে পেরেছিল দুদক। সেই কারণেই সংস্থাটি মামলা প্রত্যাহার করে নেয়। দুদক দেখলো যে ডিটেক্ট হয়েছে না, এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না, তখন দুদক ডিসিশন নিয়েছে না এটা আমরা উইথড্র করবো। উইথড্র করেছে, এটা তো আত্মসাৎ না, দিয়েই দিয়েছে, টাকাটা পুরাটাই দিয়ে দিয়েছে। সেইখানে বেশি কি কম পেয়েছে, কে বেশি পেয়েছে কি কম পেয়েছে, ওই সামান্য অংশ নিয়ে যে ডিসপুটটা ছিল সেটা সিভিল কোর্টে হবে, নট ক্রিমিনাল কোর্টে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে 2023 সালের 30 মে অধ্যাপক ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। এ মামলায় বিচার শুরুর আদেশও দিয়েছিলেন জজ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে 450 ব্যক্তি সম্পদের পাহাড় গড়েছেন, এমন অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এর মধ্যে 70 জনকে শনাক্ত করে তাদের আয়কর নথি তলব করে এনবিআরে চিঠি পাঠিয়েছে। একইভাবে পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে বিভিন্ন দফতরে দেওয়া হয়েছে চিঠি। সংস্থাটির কমিশনার জানান, পাচারকারীদের ধরতে কঠোর অবস্থানে দুদক। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন 559 বাংলাদেশি। তাদের নামে 972টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে। এমন অভিযোগের অনুসন্ধানে নেমে 70 জনকে এরই মধ্যে চিহ্নিত করেছে দুদক। এই 70 জনের কর শনাক্তকরণ নম্বর সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে এনবিআরের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে সংস্থাটি। একইভাবে অর্থ পাচার ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের তথ্য চেয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুদক। অনুসন্ধান কার্যক্রমে আমাদের যে টিম গঠন করা হয়েছে তারা এই সংক্রান্ত দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য যা যা করণীয় সবই করবেন। দুদক কমিশনার জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে আইনের সব ধাপ ব্যবহার করা হচ্ছে। ছাড় পাবে না বিদেশে অর্থ পাচারকারীরা। পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারী শয়তানের মতো। শয়তান ওই আপনার শিরায় উপসেরায় যায়, শয়তান দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ডগুলো মানুষ দুর্ভোগে ভোগ করে। পাচারকারীর জন্য আমরা দুর্ভোগ ভোগ করছি, কিন্তু পাচারকারীকে যদি কোনো না কোনোভাবে আমরা ধরতে পারি, ইনশাল্লাহ আমরা কোনো ছাড় দেব না। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কোনোভাবেই থামানো যাচ্ছে না ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের। 6 মাসে এই 3 কলেজের শিক্ষার্থীরা মারামারি সংঘর্ষে জড়িয়েছেন প্রায় 120 বার। বেশিরভাগ ক্ষেত্রেই ইগো ও হিরোইজম থেকে সংঘাতের সূত্রপাত। কর্তৃপক্ষ বলছে, জড়িতদের টিসি দেওয়ার পাশাপাশি এই 3 কলেজে যেন ভর্তি না হতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে, সংঘর্ষ হলেই মামলা করা হবে। মাসুদুর রহমানের রিপোর্ট। তুচ্ছ কারণ নিয়ে কিছু বকাটা ছেলে পেলে আছে, এদের জন্য আমাদের উভয় কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়। একাধিক সংঘর্ষ পর্যালোচনা করে দেখা যায়, এসব এলাকার বিভিন্ন কোচিং সেন্টারে পড়ালেখা করে এই 3 কলেজের শিক্ষার্থীরা। সেখানে কথা কাটাকাটি, চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্ব, প্রেম ঘটিত বিষয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের মতো বিষয়গুলো সংঘাতের নেপথ্য কারণ। তুচ্ছ কারণ নিয়ে অকারণে ওরা মারামারি করে। এক পক্ষ ঝামেলা লাগে, কিছু করলে আরেকজন এটার সাথে সংঘর্ষ হয়ে যায়। ইচ্ছার বিরুদ্ধে এগুলো হয়ে থাকে। হ্যাঁ, শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, গুটি কয়েক উচ্ছৃঙ্খল ছাত্রের জন্য সুনাম ক্ষুণ্ণ হচ্ছে 3 কলেজেরই। এত অল্পতেই কেন ওরা এত উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে? এটা আসলে আমাদেরও হয়তো শিক্ষা দেওয়ার অভাব আমি মনে করি। ভুল করতেছে, এটা যেন তারা বুঝতে পারে, সেই ভুলটা তাকে বুঝাইতে হবে। এতে নিরাপত্তাহীনতায় 3 কলেজ এলাকার বাসিন্দারা, ক্ষতির মুখে ব্যবসায়ীরাও। মারামারি তারা ইট পাটকেল সরে, আমরা যারা হাটে আমাদের রিস্কের উপর আমরা যাই। আর 3টা থানার সমন্বয়ে তারা যদি যথেষ্ট ভূমিকা নিত, এটা একটা সমাধান সুষ্ঠুভাবে হইতো।
তিক্ততার পর্যায়ে চলে গেছে এটা। যাদের দায়িত্ব এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং পাবলিককে সিকিউর করা, তাদের নিরাপত্তা, তাদের জানমাল, তাদের স্বাভাবিক চলাফেরা, আমি মনে করি এই সরকারকে এখন এই কাজগুলো করতে হবে। কলেজ কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের মারামারি বন্ধে 3 কলেজ মিলে কমিটি গঠন করে নিয়মিত টহল দেয়া হচ্ছে। তদন্তে দোষী হলে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। ক্লাসে গিয়ে ওদের মোটিভেশন দিয়েছি, নিজেদেরকে নিরাপদ রাখো এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করো, বাবা মাকে স্বস্তিতে রাখো আর দেশবাসীকে একটু স্বস্তিতে রাখো। ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে, আইডিয়াল কলেজের শিক্ষকদের সঙ্গে, ওদের প্রশাসনের সঙ্গে আমরা আলাপ আলোচনা করি। আমরা যৌথভাবে মহড়া দেই, ইনভিজিলেন্স টিম আমরা গঠন করি। সিটি কলেজ থেকে যদি টিসি দেওয়া হয় তখন সে এসে আইডিয়াল কলেজে ভর্তি হয়ে যায়, আইডিয়াল কলেজ থেকে টিসি দিলে গিয়ে নূর মোহাম্মদে গিয়ে ভর্তি হয়ে যায়। সিদ্ধান্ত নিয়েছে এই 5 কলেজের মধ্যে যদি কোনো ছাত্র টিসি দেওয়া হয়, এই 5 কলেজের কেউই তাদেরকে অ্যাডমিশন নেবে না, ভর্তি নেবে না। পুলিশ বলছে প্রতি মাসে ঢাকা কলেজ 7 থেকে 8টি, সিটি কলেজ 6 থেকে 7টি আর আইডিয়াল কলেজ 5 থেকে 6টি মারামারি সংঘর্ষে জড়াচ্ছে। মিছিলে যারা থাকে অনেকে কিন্তু জানেও না যে কি কারণে তারা আসছে, রাস্তায় কি কারণে আসছে, কি কারণে তারা পরস্পরের সাথে মারামারি লাগছে। নিজস্ব উদ্যোগে কিন্তু আমরা 2-3টা মামলা নিয়েছি, যেন এটা পরবর্তীতে এই মামলার ভয়ে হলেও যেন তারা একটু শান্ত হয় আর কি। শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে কাজ করছে সেনাবাহিনীও। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের সংঘাতের স্থায়ী সমাধানে ধানমন্ডি মডেল থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা। এ মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বছরের বিভিন্ন সময়ই ঢাকা কলেজ এবং সিটি কলেজের মাঝে কিন্তু বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে এবং গতকালকেও যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এই দুটি কলেজের মধ্যে শিক্ষার্থীদের মাঝে, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু 3টি কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক বৃন্দ আজকে এই ধানমন্ডি মডেল থানায় এখানে কনফারেন্স রুমে একটা বৈঠকে বসেছে পুলিশের সাথে। পুলিশের যিনি রমনা জোনের ডিসি আছেন তার সঙ্গে বৈঠকে বসেছেন এবং একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য এবং করণীয় নির্ধারণের জন্য যে এই যে 3টি কলেজের শিক্ষার্থীদের মাঝে যে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটে সেটা যেন স্থায়ীভাবে বন্ধ হয় এবং এটার একটা সমাধান তারা চান, এই জন্য তারা করণীয় ঠিক করতে আজকে বসেছেন। সেজন্য আমরা দেখেছি আসলে প্রায় ঘণ্টাখানেক হয়ে গেল যে তারা এখানে বৈঠক করছেন এবং এই বৈঠকের পরবর্তীতে সিদ্ধান্ত আসবে কি হবে। এবং আমরা আসলে জানিয়ে রাখি যে গতকালকেও যে ঘটনা ঘটেছে এবং এতে দেখা যায় যে পুলিশ গিয়ে 2 কলেজের শিক্ষার্থীদেরকে এই ঘটনা যে সংঘর্ষ থামিয়ে আনে এবং এই বিভিন্ন সময় যে ঘটনাগুলি ঘটে এবং এতে দেখা যায় পুলিশের পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম যে শুধুমাত্র এই 2 কলেজের শিক্ষার্থীরা যে আহত হন তা কিন্তু নয়, এখানে দেখা যায় যে আশপাশের যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যে কর্মচারীরা আছেন এবং সাধারণ মানুষ আছেন এবং পথচারী, পরিবহন শ্রমিক সবাই কিন্তু একটা আতঙ্কের মাঝে থাকেন এবং একটা অনিশ্চয়তা এবং ঝুঁকির মাঝে কিন্তু থাকেন। শুধুমাত্র যে সংঘর্ষে যে আহতের ঘটনা হয় তা কিন্তু না, অনেকে কিন্তু এর মধ্যে প্রাণহানির ঝুঁকিও থাকে এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি যে এরকম ঘটনায় প্রাণহানি হয়েছে। তো সেই বিষয়গুলি যাতে আসলে জনমনে যেন আতঙ্ক সৃষ্টি না হয় এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অনেক সময় বড় বড় ঘটনাগুলি ঘটে যায়, সেইগুলিকে তারা পর্যালোচনা করছেন এবং সবগুলি দেখে এই শিক্ষকদের প্রতিনিধি এসেছেন এবং অধ্যক্ষরা এসেছেন, তারা কিন্তু একসাথে বসেছেন। আমরা দেখেছি যে বসে এটা করণীয় নির্ধারণ করবেন। তবে এখানে কিন্তু আমরা কোনো ছাত্র প্রতিনিধিকে আমরা দেখিনি, তবে এটা শেষে কিন্তু সাংবাদিকদের ব্রিফ করবেন পুলিশের পক্ষ থেকে এবং শিক্ষক বৃন্দের পক্ষ থেকে অধ্যক্ষরা ব্রিফ করবেন। আমরা পরবর্তীতে জানাতে পারবো যে কী সিদ্ধান্ত হয়েছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি ছিলাম ধানমন্ডি মডেল থানায়। সাংগ্রাই উৎসবে আরাকান আর্মির উপস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বৈবাহিক সূত্রে বাংলাদেশে আরাকান আর্মির অনেক সদস্যের আত্মীয় আছে। উৎসবের ভিডিও যেভাবে এসেছে তা সত্য নয়, তবে দেশের সীমান্ত সুরক্ষিত আছে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগের তুলনায় পাহাড় অনেক শান্ত আছে জানিয়ে বলেন, ছোটখাটো অপহরণ সমতলেও হচ্ছে, পাহাড়েও হচ্ছে, তবে অন্য এলাকার চেয়ে পাহাড়ি এলাকা হওয়ায় চট্টগ্রামে সন্ত্রাসীরা সহজে গা ঢাকা দেয়। অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট করতেছে অনেক দিন যাবত।
এদের কিন্তু আছে, যেমন এই পারও অনেকে বিয়ে ঠিক করে ফেলছে, যেটা নিয়ে অস্বীকার করা নাই। বাট যে হারে ইসে আসছে ভিডিওতে, সবটা তো সত্যি এটা তো না। ওই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার, আপনারা জানেন মিয়ানমারের সাথে যোগাযোগ রাখে, কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে? আরাকান আর্মি। মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারও পয়সা নিতে। সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে। শব্দদূষণ নিয়ন্ত্রণের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে উল্লেখ করে বন ও পরিবেশ উপদেষ্টা বলেছেন, একদিনে এ সমস্যার সমাধান করা না গেলেও এখন থেকে প্রক্রিয়া শুরু করলে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব। সকালে আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি। এছাড়াও শব্দদূষণ নিয়ন্ত্রণে আচরণগত এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, বর্ষবরণে আতশবাজির জন্য 2-1টি স্থান নির্ধারিত করা হবে, এতে করে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা যাবে। একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এক্সকাভেটর দিয়ে গুঁড়ি দেওয়া হচ্ছে বহুতল ভবন। মোহাম্মদপুরের কাটাসুর খাল দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা হয় সংশ্লিষ্টদের। শুধু ছোট ছোট স্থাপনাই নয়, এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে নিয়ম অমান্য করে গড়ে ওঠা বহুতল ভবন। চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে মোহাম্মদপুরের কাটাসুর খাল দখল করে নির্মিত অবৈধ ভবন উচ্ছেদ করতে যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে উচ্ছেদ শুরু না হতেই বাধা বিপত্তি। ভবনগুলোর বৈধতা নিয়ে হাতাহাতি ও বাকবিতণ্ডা হয় স্থানীয়দের দুই পক্ষের। পরিস্থিতি শান্ত হলে শুরু হয় উচ্ছেদ। বাড়ির মালিকদের অভিযোগ, পূর্ব নোটিশ ছাড়াই বাড়ি উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন। এখনই না ভাঙলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তা তো না। 7 দিন সময় দেওয়া যাইতে পারে। সিটি কর্পোরেশনের আংশিক অল্প একটু জায়গা, যেটা মানে মাত্র 28 শতক হবে না, 2টা বিল্ডিং এ 5 কাঠা জায়গার মতো নিয়ে গেছে। আমরা এরপরে সাথে সাথে আমরা প্রশাসক বরাবর গেছি, সম্পদ বিভাগের কাছে গেছি, তারা সে কোনোভাবে কোনো কিছু শুনতে রাজি না, কারণ তারা একটা বায়াস্ট হয়ে কাজ করতেছে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সকল নিয়ম কানুন মেনেই করা হচ্ছে অভিযান। খাল পুনরুদ্ধারে মেনে নেওয়া হবে না কোনো অজুহাত, নেওয়া হবে আইনগত পদক্ষেপ। এদিকে দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসির প্রশাসক। কতটুকু সরকারি, কতটুকু খালের জায়গা, কতটুকু খালের বাহিরের সাধারণ জনগণের জায়গা, সেটা চিহ্নিত করে সকলের কনসেনসাস আমরা পৌঁছার পরে আমরা কিন্তু এই উচ্ছেদ অভিযান আজকে পরিচালনা করছি। আমরা মনে করি ঢাকা উদ্যানের প্রায় 80% বিল্ডিংয়ের কোনো রাজুকের অনুমোদন নাই। তো সুতরাং আমরা রাজুককে বলেছি, হয় এই বিল্ডিংগুলো ভেঙে দেওয়ার জন্য অথবা পানিশমেন্ট দিয়ে উচ্চ কর আরোপ করে এগুলোকে এক ধরনের প্রসেসের মধ্যে নিয়ে আসা লাগবে। এদিকে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কর্তৃপক্ষের এমন তৎপরতাকে সাধুবাদ জানান স্থানীয়রা। সিটি কর্পোরেশনের একের পর এক অভিযান, তবুও থামানো যাচ্ছে না খাল দখল করে এসব অবৈধ স্থাপনা নির্মাণ। স্থানীয়দের দাবি, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলে ক্ষান্ত হলেই চলবে না, বরং খাল দখলমুক্ত করতে আরও কঠোর হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বাজার ব্যবস্থা থেকে দুর্বৃত্তায়ন উপড়ে ফেলে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সকালে টিসিবির এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আর টিসিবির চেয়ারম্যান জানান, এক পরিবারে একাধিক কার্ড থাকলে সেগুলো বাদ করা হচ্ছে। তবে ফ্যামিলি কার্ডধারী অনেকের পরিচয় নিয়ে যে জটিলতা আছে তার নিরসনে কাজ করছে সংস্থাটি। টিসিবির ফ্যামিলি কার্ড নিয়ে আগের সরকারের নানা অনিয়মের জেরে 1 কোটির মধ্যে বর্তমান সরকারের সময় বাদ পড়েছে 40 লাখ কার্ড। বাদ যাওয়া তালিকায় প্রকৃত সুবিধাভোগী যুক্ত করার প্রক্রিয়া চলছে। বুধবার সকালে রাজধানীর আর্মি গলফ ক্লাবে ব্যবসায়ীদের অংশগ্রহণে টিসিবি আয়োজিত এক অনুষ্ঠানে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহের নিজেদের প্রতিশ্রুতির কথা জানান ব্যবসায়ীরা। সরাসরি আমদানি করলে আপনার মালের আমদানিও বাড়বে, বাজারে ঘাটতি থাকবে না। আমদানিকৃত পণ্যের সঠিকতা যাচাইয়ের জন্য ওজনের আমরা আপনাদেরকে সর্বতভাবে সহযোগিতা করব। আগামী জুনের মধ্যে 1 কোটি পরিবারের কাছে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি 1 জুলাইয়ের মধ্যে টিসিবির সকল ডিলারদের স্ব জেলা প্রশাসন অফিস থেকে ছাড়পত্র নেয়ার অনুরোধ করা হয়। 7 তলা 8 তলা 10 তলা বাড়ির মালিককেও আমরা কার্ড দেখতে পেয়েছি। এই কার্ডগুলোকে যতদূর সম্ভব
যারা প্রকৃত উপভোগী তাদের কাছে কার্ডগুলোকে পৌঁছানো যায়। সিন্ডিকেটের কথা সেটা অনেক কিছু, সমস্ত কিছুর মধ্যে থেকেই কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা দাবি করেন বাজারে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে যা মূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। যে এটা যোগ্য সে যদি প্রতিদিন দেখে যে তার হক বা তার অধিকারকে প্রতিদিন অতিক্রম করছে দুর্বৃত্তরা, আমার যে মানে কর্মকালীন সময়ের ভিতরে আমি টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে আনতে চাই। এ সময় সিটি গ্রুপ সহ 2 দশক ধরে টিসিবির সঙ্গে যৌথভাবে কাজ করা বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে সংস্থাটি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এডিবি IMF এর পর এবার বাংলাদেশের অর্থনীতি মন্দার পূর্বাভাস দিল বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে চলতি অর্থ বছর শেষে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 3.3%, আগের করা পূর্বাভাস থেকে যা প্রায় 1% কম। তবে আসছে অর্থ বছরে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমে আসবে বলে জানাচ্ছে বিশ্বব্যাংক। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে সংস্থাটি। চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি মাত্র 3.3% নেমে আসবে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যা 4% হবে বলে আগে জানিয়েছিল সংস্থাটি। তবে 2025-26 অর্থ বছরে অর্থনীতি ঘুরে দাঁড়িয়ে প্রবৃদ্ধি হতে পারে 4.9%। বুধবার প্রকাশিত সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, সামাজিক ও রাজনৈতিক সহিংসতায় ব্যবসায়িক কার্যক্রমে ব্যাহত হওয়া, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের অবনতি, রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে। তবে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে মধ্যমেয়াদে জিডিপি ধীরে ধীরে বাড়বে বলে আশা করছে সংস্থাটি। ব্যাংক খাতের পরিস্থিতি তুলে ধরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই হার ছিল মোট ঋণের 17%। মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা হয়, টাকার অবমূল্যায়ন কমে আসায় এই হার কমে আসতে পারে। বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 2025 সালে কমে দাঁড়াতে পারে 5.8%। এমন প্রেক্ষাপটে রাজস্ব সংগ্রহ বাড়ানোই ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলায় অর্থনীতিকে আরও সহনশীল করতে সহায়ক হতে পারে বলে মত সংস্থাটির। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে ভয়াবহ হামলায় 26 জন নিহতের ঘটনায় ভারত জুড়ে নেমেছে শোকের ছায়া। কাশ্মীরে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। নিরাপত্তা জোরদারের পাশাপাশি বন্ধ করা হয়েছে বিভিন্ন সড়ক। আতঙ্কে কাশ্মীর ছাড়তে শুরু করেছেন পর্যটকরা। বুধবার ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের স্বজনদের সঙ্গে দেখা করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই তাইয়বা সংশ্লিষ্ট TRF নামের একটি সংগঠন। জম্মু কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার একদিন পর বুধবার সকালে ঘটনাস্থলে ছুটে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখা করেন নিহতদের স্বজনদের সঙ্গে। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন তারা। স্বজন হারানোর বেদনায় বাকরুদ্ধ কেউ কেউ। পরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান অমিত শাহ। হামলায় নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। এতে দেখা যায় বেছে বেছে কেবল পুরুষদেরকেই হত্যা করা হয়েছে। এদের মধ্যে গুজরাট, কলকাতা, কর্ণাটক, মুম্বাই, ওড়িশা, বিহার সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা রয়েছেন। একজন রয়েছেন নেপালের। স্থানীয় বাসিন্দা রয়েছেন একজন। ভয়াবহ এই হামলার পর জম্মু কাশ্মীর জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। জীবনের ঝুঁকির ভয়ে উপত্যকা ছাড়তে শুরু করেছেন পর্যটকরা। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। কাশ্মীরে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বসানো হয়েছে তল্লাশি চৌকি। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সড়ক। আমাদের অনুভূতি ব্যক্ত করার কোনো ভাষা নেই। আমরা কাশ্মীরে আরো 2 দিন থাকার পরিকল্পনা করেছিলাম, তবে এখন আমরা আমাদের ভ্রমণ বাতিল করে ফিরে যাচ্ছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা আন্দোলনের মুখে কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার। সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত। প্রশাসনে বিএনপি থাকার অভিযোগ নাকচ মির্জা আব্বাসের। আওয়ামী দোসরদের বিচারের মুখোমুখি করার দাবি। ফ্যাসিবাদীদের পুনর্বাসন ঠেকাতে লড়াইয়ের আহ্বান।
এবং শুধু কথা না বলে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। মানবিক সহায়তা কমানোয় উদ্বেগ, আরও নাজুক পরিস্থিতির শঙ্কা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।